শুভ সকাল সবাইকে। টেকনিক্যাল টেক্সটাইলের আমরা আজকে যে লেকচারটি করব সেটি দেখতে পাচ্ছি স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল। আমরা অনেক দূর এগিয়ে গেছি, মিড শেষ করে ফাইনাল পড়া শুরু করেছি। স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল লেকচার 7 এটি আমরা দেখব। তো দেখো, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে এটি মাস্ক পরিহিত, কিন্তু সেই মাস্কের নানা ফাংশন। এবং সেকেন্ডলি যে ছবিটি দেখতে পাচ্ছি যে জোড়া জুতো, কিন্তু এই জুতোয় আবার লাইট জ্বলতেছে। তো যাই হোক, স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল আমরা পড়বো আজকে। যারা যে সমস্ত টেক্সটাইল সমূহ নিজে নিজেই ক্যালকুলেট করে রেসপন্স করতে পারে অ্যাকর্ডিং টু দা স্টিমুলি অনুসারে, অর্থাৎ ডিমান্ড অনুসারে, সেগুলোকে আমরা স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল বলবো। তো এগুলো অনেকগুলো রয়েছে, তো সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। তো প্রথমেই আমাদের জানা দরকার স্মার্ট টেক্সটাইল কি বা ইন্টেলিজেন্ট টেক্সটাইল কি জিনিস। বলা হচ্ছে যে স্মার্ট টেক্সটাইল আর দ্য ম্যাটেরিয়ালস এন্ড স্ট্রাকচার অফ টেক্সটাইল which can sense and react via an active control mechanism for the environmental condition and stimuli। কি বলছে এটা ভালো করে বুঝুন। টেক্সটাইল আর দ্য ম্যাটেরিয়ালস এন্ড স্ট্রাকচার অফ টেক্সটাইল, মানে স্মার্ট টেক্সটাইল অবশ্যই একটা টেক্সটাইল যেটা কিনা কি করতে পারে, which can sense, যেটা সেন্স করতে পারে, and react করতে পারে via an active control mechanism এর মাধ্যমে from the environmental condition called stimuli। অর্থাৎ পরিবেশের যে অবস্থা সেটা থেকে সে রেসপন্স নিয়ে সে অনুসারে, সে রেসপন্স দিতে গেলে তাকে প্রথমে সেন্স করতে হবে, সে অনুযায়ী রিয়াক্ট করে। মনে করো কি রকম বিষয়টা, বৃষ্টির দিনে তোমার একটা ইয়ে রয়েছে, পিছে বাঁধা একটা ব্যাগ রয়েছে বা একটা ফেব্রিক রয়েছে। তো এটা যখন ওয়েদার খারাপ হবে এটি সেন্স করবে এবং অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। মনে করো তোমার ছাতাটা ওপেন হয়ে গেল, তো সেটিকে আমরা বলছি যে এই যে ওয়েদারের যে রেসপন্স সেটিকে সে অ্যানালাইসিস করে, ওয়েদারের যে স্টিমুলি সেটিকে সে অ্যানালাইসিস করে সেন্স করে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে? So they are capable of showing significant change in their mechanical properties such as shape, হতে পারে color, stiffness, their thermal, optical or electromagnetic properties in a handy manner in response to the stimuli. Their system composed of different apertures and material such as sensor, actuators, electronic device, etc. এগুলো থাকে সাধারণত, অবশ্যই থাকতে হবে, সেন্সর ছাড়া তো সেন্স করতে পারবে না। Good examples are the fabric and dyes that will change their color. Fabric and dyes change their color with the change of pH. pH চেঞ্জের সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে। মনে করো এখন অ্যালকালাইন, এখন একরকম, অ্যাসিডিক এখন একরকম। Clothes are made of conductive polymer, যে সমস্ত পলিমার বিদ্যুৎ পরিবহন করে, which give light and when get electromagnetic signal। এটি সাধারণত লাইট জ্বলে, ওই যে জুতোয় দেখলাম আমরা। Fabrics with the regulate and surface temperature of the garments in order to achieve the physical comfort। তাহলে স্মার্ট টেক্সটাইল বলতে আমরা যেটি বুঝতেছি যে সমস্ত টেক্সটাইল সমূহ এনভায়রনমেন্টের চারপাশের স্টিমুলিকে সেন্স করতে পারে এবং সে অনুযায়ী রিয়াক্ট করতে পারে, সেটাকে আমরা স্মার্ট টেক্সটাইল বলছি। যেমন তার একটি উদাহরণ হচ্ছে যে পিএইচ এর সাথে সাথে, পিএইচ চেঞ্জ হলে তার সাথে সাথে ফেব্রিকের বা ডাইসের যে কালার সেটিও চেঞ্জ হচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ স্মার্ট টেক্সটাইল। ওকে, বুঝলাম স্মার্ট টেক্সটাইল। তাহলে ইন্টেলিজেন্ট টেক্সটাইল কি, এই দুটোর ভিতরে আসলে বেসিক ডিফারেন্সটা কি? বলা হচ্ছে intelligent textile are generally clothing, footwear or accessories that integrate micro nano electronic sensor। দেখো বলছি ইলেকট্রনিক টেক্সটাইল থাকছে, অর্থাৎ ইন্টেলিজেন্ট টেক্সটাইল বলতে আমরা বুঝতেছি যেখানে আমরা কি ইন্টিগ্রেটেড মাইক্রো ন্যানো ইলেকট্রনিক সেন্সর থাকছে, who help to sense, react and adapt to the change environmental condition as pH, temperature, radiation and light। এখন তথ্যগতভাবে যদি পার্থক্যের কথা বলি, স্মার্ট টেক্সটাইলেরই একটা অন্তর্ভুক্ত আমরা ইন্টেলিজেন্ট টেক্সটাইল বলতে পারি, কারণ স্মার্ট টেক্সটাইল একটি ভাস্ট এরিয়া। সেখানে শুধুমাত্র যখন আমরা একটু ইয়ে দিয়ে ইন্টিগ্রেটেড করে দিচ্ছি বা লিমিটেড করে দিচ্ছি যে ইন্টিগ্রেটেড মাইক্রো ন্যানো
ইলেকট্রনিক সেন্সর যুক্ত ফেব্রিক গুলোকে বা এই ধরনের যারা এই ধরনের সেন্সরের মাধ্যমে বা এই ধরনের মাইক্রো ন্যানো ইলেকট্রনিক্স মেকানিজমের মাধ্যমে সেন্স রিয়েক্ট অ্যাডপ্ট করে সেগুলোকে ইন্টেলিজেন্ট টেক্সটাইল বলছে। বাট স্মার্ট টেক্সটাইলের ভিতরে কিন্তু এটা দিয়েই যে সেন্স করতে হবে বা এমনটা নয়, সেটি আরো অনেক কিছু হতে পারে। তাহলে intelligent textile are generally clothing of footwear accessories that integrate micro nano electronic sensor which help to sense, react and adopt the change environmental condition, pH, temperature, radiation, light, touch, etc. Intelligent textile are not confined with the clothing sector only, they are becoming the increasing prominent. For example, the biomedical and their engineering material. It is quite likely that the future developments of intelligent textile outside the clothing industry, বিশেষ করে আমরা যখন ইয়ের ক্ষেত্রে বলি যে মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে, তো এটি কি এখন আমরা ওই যে স্মার্ট ওয়াচ পরি না, সেই স্মার্ট ওয়াচ কি করে আমাদের এই যে হাতে সবই দেয়, কতটুকু হাঁটলাম, কত আমার ব্লাড প্রেশার, সবকিছু ভাবে দেয় না? তো এটা কি একটা ইলেকট্রনিক সেন্সরের মাধ্যমে কিন্তু সাধারণত হয়ে থাকে। তো এই যে ফ্যাব্রিক গুলো, ইন্টেলিজেন্ট ফ্যাব্রিক গুলো একই কাজ করে। এটি যখন আমাদের শরীরে পরা থাকবে, they will sense our body, they can read and they can respond according to our body. ওকে, সেটিকে আমরা ইন্টেলিজেন্ট টেক্সটাইল বলছি। ওকে, যে মনে করো তুমি ঠান্ডার দেশে গেছো, তোমার শরীরে যে ইয়েটা রয়েছে সেটি সেন্স করে সেটি তখন হাওয়াকে বায়ুরোধী করে ফেললো, তো দেন ইউ ফিল হিট, এরকম। তাহলে স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল আমরা দেখলাম। তো আমরা দুটিকে আসলে একই ধারে বলা যায়, কারণ দুটির বেসিক ডিফারেন্সের ভিতরে এমন কোনো পার্থক্য নেই, কারণ যারা যেটা ইন্টেলিজেন্ট সেটিকে আমরা স্মার্ট বলছি। ওকে, তো ক্লাসিফিকেশন আমরা যদি বলি, স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট একসাথেই বলছি। এটিকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি: প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়ালস, অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল, ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল এবং ইন্টেলিজেন্ট ম্যাটেরিয়াল। তো প্যাসিভ, অ্যাক্টিভ, ভেরি স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট কি পার্থক্য আমরা একটু দেখবো। প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল বলতে কি বুঝছে? প্যাসিভ তো বুঝতেই পারছি, বলা হচ্ছে যে passive smart materials are material or system which only the sense the environmental condition or stimuli. They are just sensor. They show up what happened to them, such as changing color, shape, thermal, electrical resistivity, etc. কিরকম বিষয়টা? এটা হচ্ছে এই ধরনের স্মার্ট টেক্সটাইল যেটি কিনা আমাদের এনভায়রনমেন্টে এখন মানে বৃষ্টি হবে বা বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হচ্ছে, এটাকে সেন্স করতে পারবে, কিন্তু এই অনুযায়ী যে অ্যাকশন নেওয়া, ওই যে ছাতা খুলে যাওয়া, সেই ছাতাটা খুলবে না। এটি জাস্ট হচ্ছে কি করতে পারবে? রিড করতে পারবে যে হ্যাঁ এখন কি হচ্ছে। This kind of textile material are more or less compatible with the high functioning and the performance textile. Microfibers are very passive, waterproof, but at the same time permeable up to the water vapor. এই ধরনের উদাহরণ যদি আমরা বলি যে মাইক্রোফাইবার, এগুলো হতে পারে। অর্থাৎ এটা মাইক্রোফাইবার দিয়ে আমরা যদি ওয়াটারপ্রুফ ফেব্রিক তৈরি করি, তাহলে যেটি হচ্ছে সে নিজেই বুঝতে পারছে, কিন্তু তার বৈশিষ্ট্যগত কারণে সে আমাদের ওয়াটার থেকে রক্ষা করছে। তো প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল বলতে সেই সমস্ত ম্যাটেরিয়াল, অর্থাৎ প্রথমের দিকে ম্যাটেরিয়াল গুলোকে বোঝায় যেটি আসলে শুধুমাত্র সেন্স করতে পারে। অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল তাহলে আরেকটু উন্নত হবে, বলা হচ্ছে যে অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল দ্য ম্যাটেরিয়াল সিস্টেম এন্ড দ্যাট ক্যান বি বোথ সেন্স এন্ড রেসপন্স, যেটি একই সাথে বোথ সেন্স করতে পারে এন্ড রেসপন্স করতে পারে টু দ্য এক্সটার্নাল কন্ডিশন অর স্টিমুলি। বাইরে কি হচ্ছে, দ্য প্রিয়র ফাংশন অফ sensing and giving the reaction to the stimuli, and this show how they are both sensor as well as the actuators and the environmental conditions. এটি কি করতে পারে যে একই সাথে রেসপন্সও করতে পারে। হ্যাঁ, যে ওই যে ইয়ের মতো, মনে করো এখন রোদ উঠছে প্রচন্ড, তাহলে এখন ছায়া দরকার, বা ওই লজ্জাবতী গাছের মতো টাচ করলে ইয়ে হয়ে যায়। সো এই যে অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল গুলো বলতে যেটাকে বোঝাচ্ছি যে সেন্স করবে এবং রেসপন্স করবে। ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল যেটি আমরা বলবো, তাহলে এটি সেন্স, রেসপন্স সাথে আরো কিছু করবে। বলা হচ্ছে যে ভেরি স্মার্ট ম্যাটেরিয়ালস আর ম্যাটেরিয়াল সিস্টেম হুইচ ক্যান এক্সিকিউট দ্য ট্রিপল ফাংশন। ফার্স্ট, দে আর সেন্সর হুইচ ক্যান রিয়েক্ট দ্য স্টিমুলি ফ্রম এনভায়রনমেন্ট, ভালো কথা। Secondly, they are able give the reaction based on the stimuli, ভালো কথা। Thirdly, they can adapt and reshape themselves according to environmental condition. তাহলে তারা একই সাথে কি করতে পারতেছে? তারা সেন্স করতে পারছে, সেকেন্ডলি তারা সেই অনুযায়ী
রিয়াকশন দিতে পারছে, এবং থার্ডলি যেটা এক্সট্রা ভাবে পারছে সেটি হচ্ছে they can adapt and reshape themselves according to the environmental condition. এনভায়রনমেন্ট কন্ডিশন হিসেবে তারা নিজেদেরকে রিশেপ এবং অ্যাডাপ্ট করতে পারে, মানে চেঞ্জ করতে পারে। তো আমরা যদি আবার প্রথম থেকে একটু বলি, তাহলে স্মার্ট ম্যাটেরিয়াল হচ্ছে, মনে করো তোমার হাতে যে স্মার্ট ওয়াচটা আছে বা এরকম কোন ফেব্রিক যেটি শুধু তোমার বডির স্টিমুলি বা বডির ব্লাড প্রেশার কত, বডির কি কন্ডিশন সেটা বলে দিতে পারছে, কিন্তু সেটি কোনো অ্যাকশনে যেতে পারছে না। সেকেন্ডলি যদি বলি অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল, সেটি হচ্ছে বোথ সেন্স করতে পারে এবং সেই সাথে সেটি রেসপন্সও করতে পারে। যে ওই যে ছাতা খুলে যাচ্ছে, ছাতা আছে, এনভায়রনমেন্ট কি করে ছাতা খুলে যাচ্ছে। বাট ভেরি স্মার্ট ম্যাটেরিয়ালটা কি, যে এখন বৃষ্টি হচ্ছে তাই ছাতা খুলে গেছে, বা এখন শীত হচ্ছে তাই কাপড়টা খুলে গেছে বা প্যারাশুট খুলে গেছে, কিন্তু এটি হচ্ছে যে পরিবেশের সাথে সাথে নিজেকে অ্যাডপ্ট করে, যে এখন শীতকাল তাহলে মোটা হতে হবে, বা এখন বর্ষাকাল এরকম হতে হবে, এখন শীতকাল এরকম হতে হবে। সো এই যে থার্ড একটা ক্যাটাগরি, যেটিকে আমরা বলতেছি অ্যাডপ্ট এন্ড রিসলভ themselves according to the environmental condition. We can compare this system with the animal chameleon. Chameleon has a nature of talking the color of the surrounding, then react by the changing skin itself, the color of the surrounding adapts and protecting the predators. ওই যে আগে গাছের মধ্যে এক প্রকার কি বলে ওটাকে, কালার চেঞ্জ করে, গিরগিটি দেখেছো না, যে গিরগিটি ঠিক পাতার সাথে সাথে তার কালারটা সেম করে নেয়, মিশিয়ে নেয়, ঠিক আছে, তো যাতে কেউ বুঝতে পারে না। তো অনেকটা সেরকম। তাহলে আমরা দেখলাম স্মার্ট বলবো, অ্যাক্টিভ স্মার্ট, আর একটি হচ্ছে প্যাসিভ স্মার্ট দেখছি, অ্যাক্টিভ স্মার্ট এন্ড ভেরি স্মার্ট। এখন আরেকটি জানা দরকার, সেটি হচ্ছে ইন্টেলিজেন্স। তো ইন্টেলিজেন্সটা কি বলছি আমরা, বলা হচ্ছে যে intelligence material higher level of intelligence develop artificial intelligence to the computers. ম্যাক্সিমামেরই আশা করি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটু ধারণা আছে। These kinds of material and systems are not fully achieved. The current investigation of human beings, it is also under conditioning অর্থাৎ research. They may be achieved from the coordination of those very smart materials and structures with the advanced computer interface. আমরা যে এতক্ষণ ধরে কথাগুলি বললাম, যে প্যাসিভ স্মার্ট, স্মার্ট, ভেরি স্মার্ট, এবং এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো বা সবকিছু মিলে যখন একটা ড্রেস তৈরি করা হয়, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটিকে তৈরি করা হয়। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা হচ্ছে কি, সে নিজে সেন্স করতে পারছে, রিয়েক্ট করতে পারছে, অ্যাডাপ্ট করতে পারছে, এবং একই সাথে সবগুলোর কম্বিনেশন করতে পারছে। তো সেটিকে আমরা ইন্টেলিজেন্স ম্যাটেরিয়াল বলছি, যে আরেকটু অ্যাডভান্স আমরা বলতে পারি। তো যদিও এটি ফোর্থ স্টেজ, এখন পর্যন্ত এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। তো এই ছিল আমাদের 4টা লেভেলের, ঠিক আছে, ম্যাটেরিয়াল। তো সেখানে পার্থক্যটা হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়াল বা ওগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট যখন আমরা ইন্টেলিজেন্ট ম্যাটেরিয়ালে যাব, সেখানে যে বিষয় একটা এক্সট্রা ভাবে থাকছে, সেটি হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ কম্পিউটার, সেটিকে কাজে লাগানো হচ্ছে ইন কেস অফ দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল, ইন কেস অফ দ্য হিউম্যান এয়ার ড্রেসেস। আচ্ছা, আমরা প্রকারভেদ জানলাম। নাও হাউ ডাজ এ স্মার্ট টেক্সটাইল ওয়ার্ক, কিভাবে কাজ করবে? A smart textile can made by the incorporating smart material. একটা নরমাল কটন, সে তো আর স্মার্ট হতে পারবে না, সে কি সেন্সিং করবে? সে তো ততটা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? সেটাকে নিশ্চয়ই মডিফাই করতে হবে। তাহলে কিভাবে মডিফাই করব? বলা হচ্ছে মেড বাই ইনকর্পোরেটিং স্মার্ট ম্যাটেরিয়ালস, ওটার উপরে যদি কোনো কিছু ইনকর্পোরেট করা হয়, যেমন সেটি হতে পারে কন্ডাক্টিভ পলিমার্স, যেগুলা বিদ্যুৎ পরিবহন করতে পারে, এনক্যাপসুলেটেড ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল, একটা ড্রেস তুমি পরলা, শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা লাগবে, এমনি এমনি, তো এই যে ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল, শেপ মেমোরি ম্যাটেরিয়াল, পলিমার ম্যাটেরিয়ালস এন্ড ইলেকট্রনিক সেন্সর, কমিউনিকেশন ইকুইপমেন্ট, এগুলো সাধারণত থাকে। দিস ম্যাটেরিয়াল আর ইন্টারাক্ট অ্যাকর্ডিং টু ডিজাইন ফিচার উইথ দ্য স্টিমুলি অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, তো ফাংশনিং করতে হচ্ছে আমাদের, ফাংশনিং ছাড়া কিন্তু এগুলো কাজ করছে না। তো এখানে আমরা একটু দেখে নিব, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ স্মার্ট টেক্সটাইল এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল। আমাদের টেক্সটাইল ফিল্ডে
কোথায় কোথায় ব্যবহৃত হয়, মেডিকেল এন্ড হেলথ কেয়ারে আমরা কোথায় কোথায় দেখি, দেখো যে সার্জিক্যাল ক্লোদিং এন্ড ব্যান্ডেজেস, লাইট ইমিটিং ফেব্রিক্স ফর ফটোডাইনামিক থেরাপি, বিশেষ করে ওই ফটোডাইনামিক থেরাপি বলতে বলা হচ্ছে আলো দিয়ে যে থেরাপিটা দেওয়া হয়, তো সেটি যখন ফেব্রিক্স এর সাথে লাইট ইমিটিং ফেব্রিকের মাধ্যমে দেওয়া হয়। কম্পোজিট হার্ট ভালভস ফর ব্লাড ভেসেলস, এটা আমরা যখন মেডিকেল টেক্সটাইল পড়েছি তখন হয়তো কিছুটা ধারণা আছে। তো একটা ব্লাড ভেসেলের কাজ কি, শুধু একটা থলে তো না, বা একটা ইয়ে তো না, এটা অনেকগুলো কাজ করে। বা একটা কৃত্রিম হার্টের কথা যদি আমরা বলি, এখানে তাকে পাঞ্চ করতে হবে, তো এই পাঞ্চের জন্য কি তার দরকার, ইলেকট্রনিক সিগন্যাল দরকার। হ্যাঁ, এটা কার জন্য প্রেজেন্টেশন আছে, হি উইল শো আস স্ট্যান্ডস এটসেট্রা। ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে এয়ারপ্লেন, স্যাটেলাইট, স্পেসশিপ, এগুলোতে ব্যবহৃত হয়। ফ্লেক্সিবল ফটোভোল্টাইক সেল, ওয়াইন মিলস, পায়োজো ইলেকট্রিক ইয়ার্নস, ফ্লেক্সিবল ফটোভোল্টাইক সেল। আমরা আমাদের ফেব্রিকে এখন যে সেলগুলো সোলার সেল তৈরি করি সেটি সাধারণত বোর্ডে, তো এটি যখন আমরা ফেব্রিকে অনেক কাজ হচ্ছে যেটিকে আমরা ওয়্যারেবল ইলেকট্রনিক অ্যাপারেল বলছি, তো সেটি হলে আমাদের যে দৈনন্দিন বা আমাদের মনে করে একটা দরজার পর্দা রয়েছে, সেই পর্দাটা একই সাথে যেমন শোভা বৃদ্ধি করছে এবং সেটি তখন একই সাথে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতেছে। লাইক দ্য ফ্লেক্সিবল ফটোভোল্টাইক সেল আলোর সাথে কাজ করবে, উইন্ডমিলস, পায়োজো ইলেকট্রিক ইয়ার্ন, যে সমস্ত ইয়ার্ন রয়েছে যে পায়োজো ইলেকট্রিক ইফেক্ট তাদের পাওয়া যায় জ্বলে। হ্যাঁ, সুপার ক্যাপাসিটর, ফ্লেক্সিবল ব্যাটারিজ, সুপার ক্যাপাসিটর, ফ্লেক্সিবল ব্যাটারিজ, ব্যাটারি যেগুলো ফ্লেক্সিবল বা এরকম ওয়্যারেবল ইলেকট্রনিক্স হতে হলে তোকে ভাঁজ করা যেতে পারবে, কারণ সেটি তো আমাদের শরীরে পরিধান করা থাকবে। প্রোটেকশন এন্ড ডিফেন্স এর ক্ষেত্রে যেটি বলবো যে ফায়ারম্যান ইউনিফর্ম, পুলিশ মিলিটারি ইকুইপমেন্ট, বালাস্টিক স্ট্রাকচার, ক্লোদিং দ্যাট ইজ এবল টু ডিটেক্ট দ্য অ্যাপুইনা প্রবলেমস অফ বেবিস, শিশুদের এক ধরনের সমস্যা। সুইম সুটস মাইট আওয়ার এক্সপোর্ট ইন হাই লেভেল অফ ইউভিএ রেস, তো এই ধরনের যে সুইম স্যুট থেকে শুরু করে এগুলো আমরা সাধারণত স্মার্ট টেক্সটাইল বা ইন্টেলিজেন্ট টেক্সটাইল দিয়ে করে থাকি। তো এখানে পাশে একটি ছোট করে চার্ট দেওয়া রয়েছে বোঝানোর জন্য, সেটি হচ্ছে যে প্রোডাক্টিভ এবং ডিফেন্সের জন্য অ্যাপ্লাই করা যায়, মেডিকেল এন্ড হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, এন্ড স্পোর্টস এন্ড ফিটনেস, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা স্মার্ট টেক্সটাইল ইউজ করে থাকি। তো যখন স্পেসশিপ মনে করো, ধরো স্পেসশিপে তো আর এত ওজন নিয়ে যাওয়া যায় না, তাহলে নভোচারীর যে ড্রেস সেটিতেই যদি সবকিছু থাকে, সেটিতে যেয়ে সে যদি ফাংশনিং করতে পারে তাহলে ভালো না? তাহলে এই ফাংশনিং করতে গেলে তাকে কন্ডাক্টিভ হতে হবে। তারপর আমরা ওই যে হাতের মধ্যে মুভিতে দেখেছি যে ক্লিক করলে ডিসপ্লে চলে আসতেছে, তো আমার যদি ওয়্যারেবল টেক্সটাইলটার ভিতরে এরকম করতে হয় বা এটাকেই যদি সেই কাজে ব্যবহৃত করতে হয়, তাহলে এই ডেভেলপমেন্ট গুলো দরকার, আর সেটির দিকে এগোচ্ছে বিশ্ব। আচ্ছা, ইন্টিগ্রেশন ফিল্ড অফ স্মার্ট টেক্সটাইল, এটিকে সাধারণত একটা আমরা সেক্টর বলতে পারি না যে শুধুমাত্র টেক্সটাইল দিয়ে হয়ে যাচ্ছে, এটির কিন্তু নানা প্রকার ইন্টিগ্রেশন রয়েছে, অর্থাৎ একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কিন্তু নতুন নতুন একটা করে সেক্টর সৃষ্টি করেছে। তো সেই সেক্টর গুলো যদি আমরা বলি, সেটি হচ্ছে যেমন টেক্সটাইল সেক্টর, ফাইবার টেকনোলজি, ক্লোদিং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ম্যাটেরিয়াল সায়েন্স, structural mechanics and aviation, hydraulics, electronic and instrumentation, telecommunication, artificial intelligence, molecular biology and organic chemistry, molecular engineering and nanotechnology, biotechnology, information technology, chaos and randomizations। অর্থাৎ দেখো এই যে সবগুলো মোটামুটি তোমার স্মার্ট টেক্সটাইল তৈরি করতে গেলে এই সমস্ত ফিল্ডে তোমার পদচারণা থাকতে হবে, বা এগুলোর সবগুলোর কম্বিনেশনে বা দুই বা অত্যধিক কম্বিনেশন কিন্তু স্মার্ট টেক্সটাইল তৈরি করতে হয়। তোমার যে শুধু টেক্সটাইলের নলেজ থাকলেই হবে এমনটা কিন্তু নয়। তুমি হ্যাঁ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বুঝতেছো ক্লোদিং কমফোর্ট কিরকম, বাট তোমার তো এখন এই ইয়ানের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে হবে। সো তোমার যদি ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন বা এই ধরনের সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে তো তুমি এটা নিয়ে কাজ করতে পারবে না। লাইক তাহলে ইন্টিগ্রেশন ফিল্ড অফ স্মার্ট টেক্সটাইল বলতে বোঝাচ্ছে যে দুই বা ততোধিক ফিল্ডের সমন্বয় গঠিত প্রত্যেকটা স্মার্ট টেক্সটাইল বা ইন্টিগ্রেটেড করে এখানে করা হয়ে থাকে। তো আমরা চলো এই ধরনের কিছু এর নাম জেনে নিব। এ পর্যায়ে আমাদের রয়েছে প্রথমে ফেট চেঞ্জ ম্যাটেরিয়াল।
ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল সম্পর্কে নাম শুনে কি মনে হচ্ছে যে ফেজটা চেঞ্জ হবে? ফেজ গুলো কি সাধারণত? আমরা যদি বলি কঠিন, তরল, বায়বীয়, তাই না? যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হয়, তাহলে ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল সে কি পরিবেশের স্টিমুলি বা অবস্থা বুঝে তার ফেজটাকে চেঞ্জ করবে, হয় কঠিন থেকে তরল হবে, তরল থেকে বায়বীয়, অথবা তরল থেকে আবার কঠিন হবে। বলা হচ্ছে এই ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালটা টেক্সটাইল ম্যাটেরিয়ালের স্মার্ট টেক্সটাইল বা ইন্টেলিজেন্ট টেক্সটাইল তৈরি করতে ব্যবহৃত হয়। আমরা স্মার্ট বলবো কারণ ইন্টেলিজেন্ট সেন্সর চলে আসতেছে। তো ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালটা কি বলা হচ্ছে যে ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল পিসিএম বলা হয়, তোমরা সার্চ করলে প্রচুর আর্টিকেল পাবা। is a special kind of substance which is release or absorb sufficient energy। কি করছে ভালো করে বুঝো, স্পেশাল কাইন্ড অফ সাবস্টেন্স যেটা কি করছে, রিলিজ করতে পারে অথবা অ্যাবজর্ব করতে পারে কি সাফিসিয়েন্ট এনার্জি। সাফিসিয়েন্ট এনার্জি at phase transaction। Phase transaction provide useful heat or cooling. In the phase change process, the material going from one stage to another, for example, from solid to liquid or liquid to solid, any material whose experience in this process is phase change is called phase change material or PCM। তাহলে দেখো একটা বিষয়, আমরা তো আগে ছোটকালেই পড়েছি যে বরফ যখন গলে তরল হবে তখন কি সে এনার্জি রিলিজ করবে, আবার যখন তরল থেকে কঠিন হবে তখন সে এনার্জি অ্যাবজর্ব করবে। তো এই যে একটা বস্তুর একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তনের সময় সে কিছু এনার্জি রিলিজ করবে অথবা অ্যাবজর্ব করবে, ঠিক আছে, সেটিকেই আমরা কাজে লাগাবো। তো এই ধরনের ম্যাটেরিয়াল যারা এনভায়রনমেন্টাল স্টিমুলির উপর ভিত্তি করে, কি এনভায়রনমেন্টাল স্টিমুলি, যেমন তাপমাত্রা বাড়লে গলে যাবে, গলে গিয়ে তরল হবে, আবার তাপমাত্রা করলে সেই তল হয়ে ইয়ে হবে। তো এই ধরনের স্টিমুলির উপর কাজ করে সে সমস্ত ম্যাটেরিয়ালকে ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল বলে। আসলে তারা তাদের যে ফেজটা রয়েছে অবস্থাটা সেটি পরিবর্তন করবে এনার্জি অ্যাবজর্ব এবং রিলিজের মাধ্যমে। এখন স্মার্ট টেক্সটাইলে বা ইন্টেলিজেন্ট টেক্সটাইলে আমরা কি করছি, এই যে রিলিজ এবং অ্যাবজর্ব হচ্ছে, এই যে ফিনোমেনাটা, এই যে বৈশিষ্ট্যটা, এটাকে কিন্তু কাজে লাগাচ্ছি। বলা হচ্ছে properties of PCM বা phase change material। বলা হচ্ছে the required properties of PCM textile are listed follow: melting point between 15 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, large heat and fusion। 15 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে সাধারণত হতে হবে। বেশি হলে কি হবে বা কম হলে কি হবে? 0 ডিগ্রি হলে তো সেটাও যেমন আমাদের সম্ভব না, মানে আমাদের নর্মাল টেম্পারেচার। তো আবার যদি সেটা 250 ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেটাও তো সম্ভব না। আমাদের এমন একটা ম্যাটেরিয়াল চুজ করতে হবে যেটা এনভায়রনমেন্টালের সাথে যায়, কন্ডিশনের সাথে যায় এবং একই সাথে সেটি চেঞ্জ হয়। ওকে, লার্জ হিট ফিউশন, এটা অ্যাবজর্ব রিলিজ, লিটল টেম্পারেচার ডিফারেন্স বিটুইন মেল্টিং পয়েন্ট এন্ড সলিডিফিকেশন পয়েন্ট, যে সলিড থেকে লিকুইড এবং লিকুইড থেকে সলিড হবে এ ধরনের টেম্পারেচারটা খুব কম লাগবে, অল্প লাগবে। harmless to the environment, low toxicity, non-flammable, stability for the repetition of melting and solidification. This is most important। যখন এই ধরনের একটা ম্যাটেরিয়াল ইউজ করা হবে তখন এই যে বৈশিষ্ট্যটা স্টেবিলিটি ফর রিপিটেশন অফ সলিডিফিকেশন, একটা বস্তুকে বারবার, যেহেতু এটা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল হিসেবে থাকবে, বারবার তাকে সলিড করা হবে, বারবার তাকে লিকুইড করা হবে। তো এই রিপিটেশনে সে যদি টিকে থাকতে না পারে তাহলে কিন্তু সেটি কখনোই গ্রহণযোগ্য হবে না। এই প্রপার্টিসটা থাকতে হচ্ছে। লার্জ থার্মাল কন্ডাক্টিভিটি ফর ইফেক্টিভ হিট ট্রান্সফার, থার্মাল কন্ডাক্টিভিটি থাকতে হচ্ছে। থার্মাল কন্ডাক্টিভিটি মানে কি, হিট পরিবহন, তাপ পরিবহন করতে পারে কিনা। এসব অ্যাভেলেবিলিটি, মনে এমন একটা ম্যাটেরিয়াল নিলাম যেটি নাই, তাহলে তো হবে না, লো প্রাইস হতে হবে। তো মোটামুটি ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্যগুলো সামারাইজ করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে এটির লো মেল্টিং পয়েন্ট থাকতে হবে, সরি মোটামুটি 15 থেকে 35 মেল্টিং এবং বয়েলিং লিকুইডিসাইজিং পয়েন্ট থাকতে হবে, যেখানে মেল্টিং পয়েন্ট এবং সলিডিফিকেশন পয়েন্টের মধ্যে ডিসটেন্স খুবই কম হবে, এবং যেটির রিপিটেশন ফ্লেক্সিবিলিটি ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ লিকুইড টু সলিড, সলিড টু লিকুইড, লিকুইড টু সলিড, সলিড টু লিকুইড, লো টক্সিসিটি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, লো প্রাইস, বিসার তো থাকবেই এগুলো। ওকে, তো চলো ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা একটু জেনে নেই কিভাবে কাজ করবে। আমার একটা ড্রেসে
যদি আমরা একটা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল লাগাই তাহলে সেটি আমাদের কিভাবে কাজ করছে বা কি উপকার দিবে। আচ্ছা, তো চলো আমরা এতক্ষণ ধরে বলছিলাম ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল, অর্থাৎ যেটা এনভায়রনমেন্ট স্টিমুলির সাথে তার ফেজটাকে অবস্থাটাকে পরিবর্তন করছে, এরকম ম্যাটেরিয়াল আমরা ফেব্রিক্সে লাগাবো। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল সেটি আগে জানা দরকার। Thermal energy storage is an essential technique for thermal energy utilization. For energy storage, there are 4 alternatives. তো এই ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল গুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে এনার্জি স্টোর করে রাখবে, অ্যাডভার্স সিচুয়েশনে সে সেই এনার্জিটা আমাদেরকে দিবে। যেমন মনে করো শীতের দিনে আমাদের গরম দরকার, গরমের দিনে শীত দরকার। তো ধরে নাও এক খণ্ড বরফ বা এরকম কিছু ম্যাটেরিয়াল আছে যেটি শীতের দিনে গলে যাবে, গলে গিয়ে তাপ রিলিজ করবে, করে আমাদেরকে বডিকে হিট দিবে। অপরদিকে এটি যখন গরম আসবে তখন হচ্ছে হিট অ্যাবজর্ব করে ঠান্ডা হয়ে আমাদেরকে শীতলতা প্রদান করবে। ক্লিয়ার? বিষয়টা কিন্তু অনেকটা এইরকম, যেটি আমরা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল বলছি। বলা হচ্ছে এটি সাধারণত 4টা অল্টারনেটিভসে এনার্জি স্টোরেজ এবং থার্মাল এনার্জি, যেহেতু আমরা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল নিয়ে পড়ছি, স্টোরেজ করে। সেটি হচ্ছে সেন্সিবল হিট ইউটিলাইজেশন, ল্যাটেন্ট হিট ইউটিলাইজেশন। তোমাদের মনে আছে কিনা যে সুপ্ত তাপ, ইউটিলাইজেশন অফ দ্য রিভার্সিবল কেমিক্যাল হিট এন্ড ইউটিলাইজেশন অফ হিট ডাইলিউশন। তো চলো এই 4টা প্রসেসে সাধারণত হয়ে থাকে, আমরা একটু জেনে নিব কিভাবে এই ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালটা কাজ করে থাকে। ম্যাটেরিয়াল হ্যাজ 4 স্টেজ। কি কি? সলিড, লিকুইড, গ্যাস এন্ড প্লাজমা। আমরা জানি 4টা স্টেজ, 4th স্টেজ হচ্ছে প্লাজমা। আমরা হয়তো অনেকেই পরিচিত না, আমরা পরিচিত 3টা স্টেজের সাথে, সলিড, লিকুইড, গ্যাস। When a material converts from one state to another, this process is called phase change. তাহলে এই যে কোনো একটা থেকে একটা হতে পারে এখানে, হ্যাঁ? তো সেটাই আমরা ফেজ চেঞ্জ বলবো। There are 4 kind of phase change such as solid to liquid, liquid to gas, solid to gas and solid to solid. Heat is absorbed or released during the phase change process. This absorbed or released heat contained is called latent heat. সুপ্ত তাপ। PCM, which can convert from solid to liquid or liquid to solid state, is the most frequently used latent heat storage material and suitable for the manufacturing of heat storage and thermoregulated textile clothing. কোনটা? লিকুইড টু সলিড এন্ড সলিড টু লিকুইড। দেখো একটা বস্তুর তো 4টা স্টেজ হয়, সেই 4টা স্টেজ থেকে 4টা স্টেজে আসা যাওয়া করতে পারে। তো সেই ক্ষেত্রে লিকুইড টু সলিড বা সলিড টু লিকুইড যে স্টেজটা, তো এখানেও সে এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজ করে। এই স্টেজটা বা এই ধরনের ম্যাটেরিয়াল যেটা শো করে ফিনোমেনা, সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ক্লোদিং এর ক্ষেত্রে। ওকে, বলা হচ্ছে modes of transfers are strongly depends on the phase of the substance involved in heat transfer process. For substances that are solid, conduction is the predominant mode of the heat transfer. আমরা পড়েছি না পরিবহন, পরিচলন, পরিবহন, পরিবেশন, কনভেকশন, কন্ডাকশন। আরেকটি কি? কন্ডাকশন মানে হচ্ছে স্পর্শ, যেটা কি বলবো, পরিবহন। সেটি পরিচলন না, পরিচলন তো লিকুইডের। তো এটি কিন্তু দুটোই ঘটছে, তখন সলিড থেকে লিকুইড হচ্ছে তখন কন্ডাকশন সলিডে, আবার লিকুইড থেকে তখন কিন্তু পরিচলন কি করছে। For this liquid, convection heat transfer is predominates and the vapor conduction and radiation, convection and radiation are the primary mode of heat transfer. মানে কি? মানে হচ্ছে যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যে হিটটা ট্রান্সফার হচ্ছে সেটা কিভাবে? আমরা ছোটকালে পড়েছিলাম যে একটা লোহার প্রান্ত গরম করলে যদি এই প্রান্তে হাতে লাগে তার মানে কি সেই প্রান্তের হিটটা এই প্রান্তে চলে আসতেছে, যেটা ছিল আমাদের কন্ডাকশন। তারপরে ছিল কনভেকশন, যে হাড়ির পাতিলের নিচে জল পানিতে জাল দিলে পুরোর অনুর কণাগুলো নিচের গুলো আস্তে আস্তে গরম হয়ে উপরের দিকে উঠে, উপরের গুলো নিচে যায়, কনভেকশন। আরেকটা ছিল রেডিয়েশন, যেটা হিট
শূন্য মাধ্যমে আসে। তো এখানেও যে আমাদের হিট যেহেতু ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ প্রসেস একটা থেকে আরেকটা যাচ্ছে এবং এনার্জি রিলিজ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, সেখানেও কিন্তু হিটের ট্রান্সফার হচ্ছে। তো সেটি হতে পারে কন্ডাকশন, কনভেকশন, তো সেটি সাধারণত কন্ডাকশন হয়ে থাকে। বলা হচ্ছে for textile application we will only consider the phase change from solid to liquid and vice versa, liquid to solid. When the melting temperature of PCM is reached during the heating process, the phase change from the solid to the liquid is occur. তাহলে সলিড থেকে যদি বরফ গলে লিকুইড হয় বা সলিড যে কোনো ম্যাটেরিয়াল সলিড থেকে যদি লিকুইড হয়, তাহলে সে কি করবে? এনার্জি রিলিজ করবে। During this phase change, the PCM absorb large quantity of latent heat from the surrounding of the area. তাহলে এই সময় সে কি করছে? এনার্জি অ্যাবজর্ব করছে, কিন্তু সে কি করছে? প্রচুর পরিমাণে রিলিজ করছে। During this phase change, absorb large quantity of latent heat from the surrounding area. কি কখন কি হচ্ছে? আমরা কি বলতেছি আবার একটু দেখি। When the melting temperature of PCM is reached during heating process, মেল্টিং টেম্পারেচার মনে করে হিট দিতে দিতে কি করছো? একটা জিনিসকে সলিড থেকে লিকুইড বানাচ্ছো, তাহলে তার হিট অ্যাবজর্ব করবে না সে? মানে একটা লোহাকে তুমি সলিড থেকে লিকুইড বানাও, কি করতে হবে? তাপ দিতে হবে। বলা হচ্ছে টেম্পারেচার PCM is during heating process, the phase change from solid to liquid occurs. During this phase change, PCM absorb large quantity of latent heat from the surrounding area. তাহলে বাইরে থেকে সে হিট নিচ্ছে। ওকে, আবার যখন আমরা PCM may be repeatedly convert between, এখন আবার যখন আমরা কি করছি, এই লোহাটাকে আবার সলিডিফাই করছি লিকুইড থেকে, তখন এটা হিট রিলিজ করছে। হিট রিলিজ করে কিন্তু লোহা হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা কিন্তু তাপ দিয়ে গলাচ্ছি, গলানোর পরে সেটি কিন্তু লোহা হচ্ছে। আবার এই গলিত লোহাটাকে যদি আমরা রেখে দেই, তাহলে এটা কি আস্তে আস্তে কঠিনে পরিণত হচ্ছে, মানে তাপ রিলিজ করে কঠিনে পরিণত হচ্ছে, আস্তে আস্তে গরম থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে তাহলে এই তাপটা কোথায় যাচ্ছে? পরিবেশে চলে যাচ্ছে। ওকে, তাহলে এই যে মেকানিজমটা, যখন আমরা সলিড থেকে লিকুইড করছি তখন সে অ্যাবজর্ব করছে এনার্জি, আবার যখন লিকুইড থেকে সলিডে যাচ্ছে তখন সে কি করছে? এনার্জি রিলিজ করে সলিড হচ্ছে। তাহলে একবার গেইন করছে, একবার রিলিজ করছে। সো PCM may be repeatedly converted between solid and liquid phase and utilize the latent heat of fusion to absorb, store and release heat put during such phase conversion. For example, ice melts into water, it absorbs approximately a latent heat 335 joule per kg. When is further heated, sensible heat only 4 kg is absorbed, and while the temperature raises by 1 degree Celsius. তো আইসের ক্ষেত্রে আমরা বলতে পারি এটি যখন ইয়ে হবে, আমরা কঠিন থেকে তরলে পরিণত করব। বরফ গলবে কখন? যখন টেম্পারেচার দেওয়া হবে তখনই বরফ গলবে। আবার বরফ সলিড হবে, লিকুইড সলিড হবে কখন? জল। যখন আমরা শীত ঠান্ডা হবে অনেক, অর্থাৎ এখান থেকে তাহলে কি সে এনার্জি রিলিজ করছে, তখনই কিন্তু সে ঠান্ডা হচ্ছে বা ইয়ে হচ্ছে। তো এখন তোমার ড্রেসে যদি এরকম একটা ম্যাটেরিয়াল লাগিয়ে দেওয়া হয় যেটি এই ধরনের ফেজ চেঞ্জ করতেছে, তো এখন মনে করো তোমার একটা জ্যাকেট রয়েছে, সেই জ্যাকেটে এরকম একটা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল, মনে করো বরফই দেওয়া আছে বা পানি দেওয়া আছে, লিকুইড। তাহলে তুমি যখন গরমকালে হাঁটতেছো তখন তোমার ঠান্ডা প্রয়োজন, তাই না? তখন তোমার ঠান্ডা প্রয়োজন, তাহলে হিট দিলে এটা কি হবে? এই যে হিটটা, তোমার হিটটা, বডি হিটটা যেটা হবে সেটি এই বরফ অ্যাবজর্ব করে গলে যাচ্ছে, তো ফলে তোমাকে ঠান্ডা প্রদান করছে। আবার শীতকালে গেলে তোমাকে গরম প্রদান করতে হবে, ঠিক আছে? তখন সেটি আবার উল্টো কাজ করতেছে। তাহলে সেটি লিকুইড থেকে কি করতেছে? লিকুইড থেকে সলিডে পরিণত হচ্ছে এবং হিট রিলিজ করতেছে তোমার বডিতে। এই ছিল মেকানিজম। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে পরিবেশের সাথে আমাদের ম্যাটেরিয়ালের যে এই সুবিধাটা, অ্যাডভান্টেজটা, এটাকে আমরা নিচ্ছি। যখন গরমের কালে গরম দরকার, তখন কি হচ্ছে? ম্যাটেরিয়ালটা সলিড হয়ে
সরি ম্যাটেরিয়াল গরমকালে যখন ঠান্ডা দরকার তখন সেটি আমাদের কি করতেছে যে হিট অ্যাবজর্ব করে ঠান্ডা করতেছে, নিজে লিকুইড হয়ে যাচ্ছে। আবার যখন শীতকালে গরম দরকার তখন সেই লিকুইডটা হয়ে গরম করতেছে। জাস্ট কেটে যাবে, আবার একটু জয়েন করো। ডিফারেন্ট টাইপস অফ পিসিএম। তো এই যে এই ধরনের ম্যাটেরিয়াল, যেটি বরফের কথা বললাম, নানা প্রকার পিসিএম ইউজ করা যায়। সেটি হচ্ছে যেমন হাইড্রেট ইনঅর্গানিক সল্টস, যেটি গ্লুবার সল্ট নামে ফ্যাক্টরিতে পরিচিত, আমাদের টেক্সটাইলে খুবই পরিচিত, ম্যাঙ্গানিজ 2 and nitrate hexahydrate, linear long chain hydrocarbons, N-hexane, N-octadiene, and non-decadent, etc. Polyethylene glycol, others যেমন কাপ্রিক, লাউরিক,